জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি তৌহিদ তারেক। ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দেশ প্রস্তুত বলে আবারও আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে প্রথম দিনে নিউ ইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সের্জিও গোর্স সাক্ষাতের এমন আশ্বাস দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত সোশ্যাল বিজনেস, ইউথ অ্যান্ড টেকনোলজি শীর্ষক উচ্চ পর্যায়ের এক সাইড ইভেন্টে মূল বক্তব্য দিতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তার স্বপ্নের 3-0 অর্থাৎ কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা, দারিদ্র্য দূর করতে সম্পদ কেন্দ্রীকরণ শূন্যে আনা এবং মানব সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে বেকারত্ব শূন্যে নামিয়ে আনার কথা বলেন বিশ্ব দরবারে। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 3:30টায় নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্কে আসা জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপ করেছে প্রবাসী আওয়ামী লীগের কর্মীরা। এ ধরনের সন্ত্রাসী হামলা বাংলাদেশের মর্যাদা ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য হুমকি বলে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি ও জামায়াত ইসলামীর নেতারা। সোমবার নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছানোর পর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম ছুড়ে মারে প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনায় একজনকে আটক করে স্থানীয় পুলিশ। এই ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, সরকারি সফরে অতিথিদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল বাংলাদেশ দূতাবাসের, তারা তা করতে ব্যর্থ হয়েছে। যারা ডিম মেরেছে তারা দেশকে অসম্মানিত করেছে, আর রাজনীতিতে এ ধরনের অপসংস্কৃতি বন্ধ হওয়া উচিত বলে মনে করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। পরে হোটেলের সামনে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ইনকলাব জিন্দাবাদ স্লোগান দেন। বলেন, হাসিনার গুলিতেও পিছু হটিনি, এভাবে হামলা চালিয়ে মনোবল ভাঙা যাবে না। আওয়ামী লীগ যে জন্মগতভাবে এবং প্রকৃতিগতভাবে সন্ত্রাসী সংগঠন, তারা সন্ত্রাস করবে। তারা বাংলাদেশের মানুষ, যারা স্বাধীনতাকামী আছে, বাংলাদেশপন্থী মানুষেরা আছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি আছেন, তাদের উপরে তারা হামলে পড়বে। এটাতে আমরা আর অবাক হই না। এই নেগেটিভ কালচারটা আগে থেকে হয়ে আসছিল। যখন এই কোনো সরকার প্রধান সফর করে, বিরোধী দল যেই থাকে আইসে এখানে স্লোগান দেয়। আমেরিকা একটু ডেমোক্রেটিক দেশ, 10-20 জন আইসে এখানে একটা স্লোগান দিতে পারে, ডিম মারতে পারে। এটা একটা ব্যাড কালচার নিঃসন্দেহে। তবে এটা খুব ব্যতিক্রমধর্মী, এমন কোনো মানে হতাশ হওয়ার মতো বা খুব উদ্বিগ্ন হওয়ার মতো কোনো ঘটনা নয়। কারণ 10 জন আইসেও একটা ডিম মেরা দিতে পারে। তবে বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। এই কালচারটা খুবই নেগেটিভ, এটার অবসান হওয়া উচিত। এখানে যারা করেছে তারাই অপমানিত হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত নিহত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা। এ সময় দিদারুলের মৃত্যুতে গভীর শোক জানান প্রধান উপদেষ্টা। সোমবার স্থানীয় সময় রাতে নিউ ইয়র্কের একটি হোটেলে দিদারুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এ সময় নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দিদারুল মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা কুড়িয়েছিলেন। তার মৃত্যু পুরো সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। এ সময় তিনি তাদের হাতে সম্মাননা হিসেবে একটি ক্রেস্ট তুলে দেন। সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন দিদারুল ইসলামের বাবা, মা, 2 ছেলে, ভাইসহ পরিবারের অন্য সদস্যরা। পোষ্যকোটা পুনর্বহাল ও উপাচার্য ও শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে কর্মবিরতিতে আছেন কর্মকর্তা, কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের পাশে লিচুতলায় অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
ফলে জরুরি সেবা ব্যতীত সব কার্যক্রম বন্ধ রয়েছে। শাটডাউন কর্মসূচির পাশাপাশি প্যারিস রোডে মানববন্ধনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় অভিযুক্তদের ছাত্রত্ব বাতিল, ফৌজদারি আইনে বিচারেরও দাবি জানিয়েছেন বিক্ষুব্ধরা। পোষকতা স্থগিতের আদেশ প্রত্যাহার না করা পর্যন্ত শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। তবে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে জামাতপন্থী শিক্ষকরা। এই ন্যায় বিচারের জন্যই মূলত আমাদের শাটডাউন এবং আমাদের কর্মসূচি চলছে। দেখেছেন টোটাল প্রশাসনিক কাজকর্ম সব জায়গায় বন্ধ আছেন, একাডেমিক ভবন বন্ধ আছেন। আমাদের সকল কর্মকর্তা কর্মচারীরা আমাদের আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত আছেন। 20 তারিখে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে আমাদের আজকে তৃতীয় দিনের মতো শাটডাউন চলছে এবং এখানে সকল দাপ্তরিক কাজ এবং ক্লাস পরীক্ষা সহ সকল কিছু বন্ধ থাকবে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত। চাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের দিন আজ। বিকেল 3:30 পর্যন্ত প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের আবেদন করতে পারবেন। তবে কোনো শিক্ষার্থী প্রয়োজন মনে করলে এর পরেও আবেদন করতে পারবেন বলে জানিয়েছে চাকসু নির্বাচন কমিশন। এর আগে সোমবার প্রাথমিক যাচাই বাছাইয়ে 19 জনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। যাদের আবেদন স্থগিত হয়েছে তারা আজ ও আগামীকাল রিভিউ আবেদন করতে পারবেন। কী কারণে আবেদন স্থগিত হয়েছে সেটি জেনে প্রয়োজনীয় তথ্য সরবরাহ ও ত্রুটি সংশোধন করে আবেদন করলে স্থগিত হওয়া আবেদন পুনরায় বিবেচনায় নেওয়া হবে। এসব প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এছাড়াও 12 অক্টোবর চাকসু নির্বাচনের দিন ছবিযুক্ত ভোটার তালিকা যুক্ত হবে বলেও জানায় কমিশন। ডাকসু নির্বাচন নিয়ে যে পরিমাণ চাপ নিতে হয়েছে তা কেবল শিক্ষার্থীদের কল্যাণের জন্য, এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। তিনি বলেন, শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে চেষ্টা করছে বিশ্ববিদ্যালয়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে জাতীয় নীতি প্রতিযোগিতা 2025-এর চূড়ান্ত অনুষ্ঠানে কথা বলেন তিনি। দেশের প্রয়োজনে শিক্ষার্থীদের জাতীয় নীতি সম্পর্কে জানা ও এ নিয়ে কাজ করা প্রয়োজন মন্তব্য করে উপাচার্য বলেন, বিভাজনের দলান্ধ রাজনীতি অস্থিরতা তৈরি করেছে। নানা কারণে শিক্ষার্থী ও শিক্ষকরা এই রাজনৈতিক আলাপ থেকে দূরে থাকতে চায়, কিন্তু এতে দেশের ক্ষতি হচ্ছে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। এছাড়াও জুলাই আন্দোলনে তরুণদের ভূমিকা মনে করিয়ে দেশের সব ক্ষেত্রে তরুণদের নেতৃত্ব দেবার আহ্বান জানান উপাচার্য। এরপর 40টি জাতীয় নীতি সম্পর্কিত প্রজেক্ট তুলে ধরে শিক্ষার্থীরা। বেশিরভাগ ক্ষেত্রে দলান্ধ, ভয়াবহ রকম সংকীর্ণ, কোনো ক্ষেত্রে রক্তাক্ত রাজনীতি পুরো রাজনৈতিক ব্যবস্থার উপর মানুষকে বীতশ্রদ্ধ করে ফেলেছে। আমার মতো বুড়োরাও বীতশ্রদ্ধ কোনো ক্ষেত্রে, আমি নিজে এবং আমার শিক্ষার্থীদেরও একটা বড় অংশ বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে। রাজনীতির আলোচনা, গণতন্ত্রের আলোচনা আমরা বন্ধ রাখতে পারবো না এই কারণে, যদি এইসব ক্ষেত্রে ভালো মানুষ না যান, যদি এইসব ক্ষেত্রে তরুণরা আগ্রহ হারিয়ে ফেলেন, তাহলে বড় মাপের শূন্যতা তৈরি হবে। নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে এখনও বিএনপি কাউকে সবুজ সংকেত কিংবা মনোনয়ন দেয়া হয়নি, বরং মনোনয়ন প্রত্যাশীদের জনগণের জন্য কাজ করার তাগিদ দিচ্ছে বিএনপি। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পরে জনগণের রায় অনুযায়ী যোগ্য ও সৎ প্রার্থীকে মনোনয়ন দেবে বিএনপি। রুহুল কবির রিজভী বলেন, একটি মহল গণমাধ্যমে অপপ্রচার চালিয়ে নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির চেষ্টা করছে। এসব খবরে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। গ্রিন সিগন্যাল বা সবুজ সংকেত দেয়া হয়নি। গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার গোপন মিশনে নেমেছে একটি চক্র। বিনিময়ে তারা পতিতদের সহযোগিতা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার স্বপ্নে বিভোর। আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে সম্প্রতি কিছু পত্রপত্রিকা, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বিএনপির মনোনয়নের কথিত তালিকা নাম ধাম প্রকাশ করে দলের নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি, অসন্তোষ এবং বিশৃঙ্খলা উস্কে দেওয়ার ষড়যন্ত্র করছে।
গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনায় দগ্ধ 5 ফায়ার সার্ভিস কর্মীর উন্নত চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে দগ্ধদের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তিনি আরও জানান, দগ্ধদের চিকিৎসার সকল ধাপে সহযোগিতা করবে সরকার। সোমবার দুপুরে টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয় 5 ফায়ার সার্ভিস কর্মী। তাদের 4 জনকে ভর্তি করা হয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। বাকি একজনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজে। দগ্ধ 2 জনের শ্বাসনালী সহ শতভাগ পুড়ে গেছে বলে জানিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। মঙ্গলবার তাদের চিকিৎসার খবর নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দায়িত্বরত অবস্থায় আহত হওয়া এই ফায়ার সার্ভিস কর্মীদের চিকিৎসায় কোনো অবহেলা হবে না। যত ধরনের সাপোর্ট এবং সহযোগিতা এই হসপিটালকে দেওয়া দরকার হবে, আমাদের তরফ থেকে এটা দেওয়া হবে, ফায়ার ব্রিগেড এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সরকারের তরফ থেকে। কোনো ধরনের কিসে নেগলিজেন্স দেখা যাবে না। এই ট্রিটমেন্টে সর্বোচ্চ সেবায় তাদের দেওয়া হবে এবং সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা করা হবে। ধর্মীয় স্থাপনায় পাথর নিক্ষেপকারীরা অপরাধী, তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে চট্টগ্রাম নগরীর গোলপাহাড় মন্দির পরিদর্শনে এসে তিনি কথা বলেন। দুর্গাপূজা যাতে নির্বিঘ্নে উদযাপন করা যায় সেজন্য সরকার সব ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান উপদেষ্টা। দুষ্কৃতিকারীরা রাতে পাথর নিক্ষেপ করে যেন মন্দির ও প্রতিমার কোনো ক্ষতি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে বলে জানান তিনি। কোনো শঙ্কা তৈরি হলে স্থানীয় প্রশাসন এবং হটলাইনে জানানোর অনুরোধ জানান উপদেষ্টা। সরকার এবছর পূজা উদযাপনের জন্য 5 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। ধর্ম উপদেষ্টা বলেন, ধর্ম মন্ত্রণালয় দুস্থ ও অসহায় হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ এবং বস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য কাজ করে যাচ্ছে বলে জানান উপদেষ্টা। এর আগে তিনি মন্দিরের বিভিন্ন কার্যক্রম ও স্থাপনা পরিদর্শন করেন। এ সময় মন্দির কর্তৃপক্ষ বেশ কিছু দাবি দেওয়া তুলে ধরেন উপদেষ্টার কাছে। যে কোনো ধর্মের উপাসনালয়, মাজার, ধর্মীয় স্থাপনায় যারা অপবিত্র করতে চায়, যারা পাথর নিক্ষেপ করে অথবা অপবিত্র করতে চায়, তারা কালপ্রিট, তারা অপরাধী, তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই। এই দুর্গাপূজা নিয়ে আমরা সার্বিক প্রস্তুতি আমরা গ্রহণ করেছি, নিরাপত্তার ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনায় সঠিক তদন্ত ও দায়ীদের বিচার, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ, আহতদের হেলথ কার্ড প্রদান ও পুনর্বাসন সহ সরকারের কাছে 8 দফা দাবি পেশ করেছেন অভিভাবকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে অভিভাবকরা বলেন, শিশু যারা এখনও আহত হয়ে হাসপাতালে কিংবা বাসায় কাতরাচ্ছেন তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে হবে। শিক্ষার্থীরা যারা হাসপাতাল থেকে রিলিজ নিয়েছেন তাদের এখনও নিয়মিত বিরতিতে চিকিৎসা নিতে হচ্ছে, কিন্তু সেই খরচ বহন কিংবা খোঁজ নেওয়া হচ্ছে না সরকারের তরফ থেকে। প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা ও বিমান বাহিনীকে এসব পরিবারের প্রতি সদয় দৃষ্টি দেওয়ার আহ্বান জানান অভিভাবকরা। এই ঘটনায় নিহতদের কবর সংরক্ষণ, শহীদের মর্যাদা দিয়ে গ্যাজেট প্রকাশ, শহীদের স্মরণে উত্তরায় মসজিদ নির্মাণ ও 21 জুলাই শিক্ষা প্রতিষ্ঠানের শোক দিবস ঘোষণার আহ্বান জানান তারা। ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং ইউএসটিসিতে চলছে দিনব্যাপী বিনামূল্যের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ ক্যাম্প। বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে সকাল 9টা থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলবে সন্ধ্যা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ যে কেউ অংশ নিয়ে দৃষ্টিশক্তি, উচ্চতা ও ওজন অনুযায়ী বিএমআই নির্ণয়, রক্তের গ্রুপ নির্ধারণ, রক্তচাপ পরিমাপ সহ বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিতে পারছে। এ সময় সব সেবা দেয়া হয়েছে বিনামূল্যে। সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এই ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সোলাইমান। এই হেলথ ক্যাম্পের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এখন টিভি। বাংলাদেশের সকল শিক্ষক
তাদের মেধা এবং মনন দিয়ে ক্লাসরুমের পাঠদানের সাথে সাথে সামাজিক কার্যক্রমে তারা অংশগ্রহণ দিচ্ছে। এটাই বুঝতেছি যে এটা স্বপ্ন সব সোসাইটি, হিউম্যানিটি অ্যান্ড সিভিলাইজেশন, সেদিকে ফার্মাসিউটিক্যাল কন্ট্রিবিউট করতেছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্স সহ আরও কয়েকটি দেশ। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের উচ্চ পর্যায়ের বৈঠকে আসে এ ঘোষণা। ফ্রান্সের পাশাপাশি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেয় বেলজিয়াম, লুক্সেমবার্গ, আন্ডোরা, মাল্টা ও মোনাকো। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতা বন্ধে কূটনৈতিক চাপের অংশ হিসেবে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের পর একই পদক্ষেপ নেয় দেশগুলো। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, গাজায় চলমান যুদ্ধের কোনো যৌক্তিকতা নেই। হামাসের হাতে থাকা অবশিষ্ট 48 জিম্মির মুক্তি ও যুদ্ধবিরতির ওপর জোর দেন তিনি। অন্যদিকে ফিলিস্তিনের অধিকার মানে ইসরায়েলিদের অধিকার কেড়ে নেওয়া নয় বলেও স্মরণ করিয়ে দেন তিনি। শেষ করছি এখন চারিদিক। এখন টিভি ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।